আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 10 জিওগ্রাফি চ্যাপ্টার 5 ভারতের অর্থনৈতিক পরিবেশ নিয়ে। আগের ভিডিওতে ভারতের প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করেছি। সেখান থেকে যে সমস্ত এমসিকিউ এসিকিউ আকারের কোশ্চেন থাকে এবং 2 নম্বরের কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা এখন সেই ভিডিওটি দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, কারণ ওইখান থেকে যা থাকবে ওইগুলো করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কারণ এখান থেকে মোট 8 নম্বরে 2 নম্বরের কোশ্চেন হবে, 4টা থাকবে, 4টা করতে হবে। তাই ওইখানে 2 নম্বরের কোশ্চেনগুলো দেখবে, আর এইখানে করলেই কিন্তু তোমাদের 8-এর 8ই কমন আসবে, এটা আমি বলে রাখতে পারি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করতে থাকো আর খাতায় নোট ডাউন করে রাখো, কারণ এইগুলো কিন্তু ফাইনাল এবং টেস্টের কথা মাথায় রেখে কিন্তু করা হয়েছে। এর বাইরে কিন্তু কোশ্চেন থাকবে না। 1 নম্বর কোশ্চেন বলছে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? না, যে কৃষি ব্যবস্থায় কৃষক তার নিজ পরিবারের খাদ্যের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে খাদ্যশস্যের চাষ করে তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই চাষের প্রাধান্য কিন্তু বেশি। 2 নম্বর কোশ্চেন বলছে, নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে? না, যে কৃষি ব্যবস্থায় প্রচুর শ্রম ও পুঁজি বিনিয়োগ করে একই জমিতে বছরে বিভিন্ন ফসলের চাষ করা হয় তাকে নিবিড় বা প্রগাঢ় কৃষি বলে। অধিক জনসংখ্যা হওয়ায় এই কৃষি ব্যবস্থা কিন্তু গড়ে ওঠে। 3 নম্বর কোশ্চেন বলছে, বাগিচা কৃষি কাকে বলে? না, বাণিজ্যিকভাবে বৈদেশিক মূলধন ও সংগঠনের সহায়তার প্রধানত দেশীয় শ্রম শক্তির সাহায্যে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে কিন্তু বাগিচা কৃষি বলে। এরকম কৃষিগুলি কি না, চা, কফি, রবার, তারপর নারকেল, কলা, তামাক, মশলা ইত্যাদি, এগুলো কিন্তু বাগিচা কৃষি। তারপরে কোশ্চেন বলছে, খারিফ, রবি ও জাইদ শস্য কাকে বলে? না, যেসব ফসল জুন জুলাই মাসে রোপণ করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে ফসল তোলা হয় তাকে কিন্তু খারিফ শস্য বলে। যেসব ফসল অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে তোলা হয় তাকে কিন্তু রবি শস্য বলে। আর যেসব ফসল গ্রীষ্মকালে চাষ করে বর্ষার শুরুতে ফসল কাটা হয় তাকে কিন্তু জাইদ শস্য বলে। 5 নম্বর কোশ্চেন বলছে, সবুজ বিপ্লব কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা দেখে রাখবে। 1960 সালে ভারতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, ভৌগোলিক পরিবেশ অনুযায়ী কৃষি পদ্ধতি অবলম্বন, রাসায়নিক সার ব্যবহার, অল্পমেয়াদী ফসল, কৃষি ঋণের সহজলভ্যতা, সেচের সুবিধা ইত্যাদি দ্বারা কৃষিক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি হয় তাকে কিন্তু সামগ্রিকভাবে সবুজ বিপ্লব বলে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে অবশ্যই। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, অর্থকরী ফসল কাকে বলে? না, যে সকল ফসল বাজারে বিক্রি করে বা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাদের অর্থকরী ফসল বলে। যেমন হচ্ছে চা, পাট, তামাক ইত্যাদি, এই ধরনের ফসলগুলোকে কিন্তু অর্থকরী ফসল বলে। 7 নম্বর কোশ্চেন বলছি, তন্তু জাতীয় ফসল কি? না, যেসব ফসল আঁশ বা তন্তু সংগ্রহের জন্য বাণিজ্যিকভাবে চাষ করা হয় তাদের কিন্তু তন্তু জাতীয় ফসল বলে। যেমন পাট, তুলা ইত্যাদি কিন্তু তন্তু জাতীয় ফসল। 8 নম্বর কোশ্চেন বলছে, হর্টিকালচার কাকে বলে বা হর্টিকালচার শস্য কাকে বলে? না, বড় বড় শহর, নগর ও মহানগরে দৈনন্দিন শাকসবজি ফলমূলের চাহিদা মেটানোর জন্য শহরতলি এলাকায় বাণিজ্যিকভাবে যে চাষাবাদ করা হয় তাকে কিন্তু হর্টিকালচার বলে। 9 নম্বর কোশ্চেন বলছে, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে সমস্ত কাঁচামালের ওজন ও উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওজন সমান থাকে, মানে শিল্পজাত দ্রব্যে পরিণত করার পরও তার ওজন কমে না, তাদের কিন্তু বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন কিনা তুলো, পাট, পশম ইত্যাদি কিন্তু বিশুদ্ধ কাঁচামাল, কারণ এগুলো পণ্যজাত দ্রব্যে পরিণত হওয়ার পরেও কিন্তু এদের ওজন কমবে না। যে সমস্ত কাঁচামালের ওজন ও উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওজন সমান থাকে না, হ্রাস পায়, তাদের কিন্তু অবিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন হচ্ছে লোহা, তামা, আখ, চা ইত্যাদি কিন্তু এগুলো অবিশুদ্ধ কাঁচামাল। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, পণ্যসূচক কি? না, কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হয় পণ্যসূচক। পণ্যসূচকের মান একের কম হলে বিশুদ্ধ, আর যদি পণ্যসূচকের মান 1-এর বেশি হয় তাহলে কিন্তু অবিশুদ্ধ হয়। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পণ্যসূচক কাকে বলে। ইঞ্জিনিয়ারিং শিল্প কি? না, যে সকল শিল্পে লৌহ ইস্পাতকে ব্যবহার করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, কলকবজা, যন্ত্রাংশ তৈরি করা হয় তাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। 12 নম্বর কোশ্চেন বলছে, অনুসারী শিল্প কাকে বলে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো বৃহদায়তন শিল্পের উপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। যেমন কি পেট্রোরসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, উদীয়মান শিল্প কাকে বলে? এটাও বর্তমানে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের চাহিদা যে হারে বেড়েই চলেছে, এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাই এই শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প বলে। খনিজ তেল শোধনাগারের পার্শ্ববর্তী অঞ্চলে অসংখ্য শিল্পের বিকাশ একসাথে হয় বলে এদের আধুনিক শিল্পের দানবও বলে। তাহলে আধুনিক শিল্পের দানব আর পেট্রোরসায়ন শিল্প কিন্তু এক। 14 নম্বর কোশ্চেন বলছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? না, ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার শহরে
ম্যানচেস্টারে আমদানিকৃত তুলার উপর ভিত্তি করে অসংখ্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরে স্থানীয় তুলার উপর ভিত্তি করে অসংখ্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। তাই আমেদাবাদকে ভারতের কিন্তু ম্যানচেস্টার বলা হয়। অন্যান্য কোশ্চেন, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? না, জার্মানির রাইন নদীর উপনদী রুড় উপত্যকায় উন্নত মানের কয়লার উপর ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি ভারতের দামোদর নদীর তীরে রানীগঞ্জ ঝরিয়া কয়লা খনির ওপর ভিত্তি করে অসংখ্য লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। তাই হচ্ছে রুড় অঞ্চলের সঙ্গে তুলনা করে দুর্গাপুরকে কিন্তু ভারতে রুড় বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফুডলুড ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প কী? কার্পাস বন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। এই শিল্পের মুখ্য কাঁচামাল হলো বিশুদ্ধ প্রকৃতির। এর পণ্যসূচকের মান 1। এই শিল্প উৎপাদক অঞ্চল ও বাজারের মধ্যবর্তী সুবিধামতো যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। তাই এই শিল্পকে কিন্তু শিকড় আলগা শিল্প বলে বা ফুডলুজ ইন্ডাস্ট্রি বলে। 17 নম্বর কোশ্চেন বলছে সেল কি? না, 1973 সালে ভারত সরকার লৌহ ইস্পাত শিল্পের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড নামক সংস্থা স্থাপন করে। এই সংস্থার সদর দপ্তর কিন্তু কলকাতায়। পূর্ব ভারতের দিল্লি, তারপর সমগ্র ভারতের কিন্তু এর আধিক্য দেখা যায়। তারপর বলছে 18 নম্বর কোশ্চেন বলছে আউটসোর্সিং কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সুপ্তা সুলভ ও সুপ্তা হবে না, এটা সস্তা হবে। সস্তা, সুলভ ও দক্ষ শ্রমিকের সাহায্যে বহুজাতিক সংস্থাগুলির ইন্টারনেটের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতিকে বলা হয় কিন্তু আউটসোর্সিং। 19 নম্বর কোশ্চেন হচ্ছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যান্টা ক্লারা ভ্যালি অঞ্চলে সিলিকন ভিত্তিক ইলেকট্রনিকের সর্বাধিক বিকাশ ঘটেছে। ঠিক তেমনি ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে সিলিকন ভিত্তিক তথ্য প্রযুক্তি শিল্পের সর্বাধিক সমাবেশ দেখা যায়। এটা কর্ণাটক হবে, ঠিক করে নেবে, কারেকশন করবে, সমাবেশ দেখা যায়। তাই বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। 20 নম্বর কোশ্চেন বলছে জনঘনত্ব কাকে বলে? কোনো দেশের মোট জনসংখ্যাকে সেই দেশের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকেই বলা হয় কিন্তু জনঘনত্ব। এটি একটি দ্বিমাত্রিক ধারণা। 21 নম্বর কোশ্চেন বলছে জনসংখ্যা অভিক্ষেপণ কাকে বলে? বিগত বছরগুলির জনসংখ্যার বৃদ্ধির পরিসংখ্যান পর্যালোচনার দ্বারা বিশ্বের জনসংখ্যা বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে তার পূর্বাভাস দেওয়া যায়। এইরূপ জনসংখ্যা বৃদ্ধির পর্যালোচনার মধ্য দিয়ে জনসংখ্যা পরিসংখ্যানের আগাম পূর্বাভাস দেওয়াকে কিন্তু জনসংখ্যা অভিক্ষেপ বলে। 22 নম্বর কোশ্চেন বলছে শূন্য বা স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে? না, দীর্ঘদিন ধরে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা যখন বাড়েও না আর কমেও না, তখন জনসংখ্যার সেই অপরিবর্তিত অবস্থায় কিন্তু বলা হয় শূন্য জনসংখ্যা বা স্থিতিশীল জনসংখ্যা। 23 নম্বর কোশ্চেন বলছে জনবিস্ফোরণ বলতে কী বোঝো? না, কোনো দেশে জনসংখ্যার বৃদ্ধি অতি দ্রুত হারে হলে একসময় দেশের মোট জনসংখ্যা তার কার্যকরী সম্পদের অনুপাতের অধিক হয়। তার ফলে জাতীয় মাথাপিছু সম্পদের পরিমাণ কমে যায়। দেশে বেকার, অপুষ্টি, তারপর দারিদ্র্য ইত্যাদি বৃদ্ধি পায়। বেকার হবে এটা। জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় কিন্তু জনবিস্ফোরণ। আর একটা কথা বলে রাখি, তোমাদের লাইফ সায়েন্সের যে সমস্ত কোশ্চেন হয়, পুরো এমসিকিউ থেকে শুরু করে রচনাধর্মী যে সমস্ত কোশ্চেন হয় আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো গিয়ে দেখে নিতে পারো। কারণ ওইখান থেকে করলে কিন্তু তোমরা 80 অ্যাবাভ নাম্বার পাবে, এটা আমি বলছি। তাই হচ্ছে ওই কোশ্চেনগুলো অবশ্যই করবে আর ফাইনালের জন্য কিন্তু ভালো করে তৈরি করবে। 24 নম্বর কোশ্চেন বলছে পরিব্রাজন কাকে বলে? না, স্থায়ী বা সাময়িকভাবে নতুন স্থানে বসবাস করার উদ্দেশ্যে ভৌগোলিক সীমারেখা দ্বারা নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে বাসস্থান পরিবর্তনকে বলা হয় পরিব্রাজন। 25 নম্বর কোশ্চেন শহর কাকে বলে? না, ভারতের কোনো অঞ্চলের জনসংখ্যা 5000 বা তার বেশি, জনঘনত্ব 400 জন প্রতি বর্গ কিলোমিটার, বাসিন্দাদের 75% বেশি, দ্বিতীয় স্তরের কর্মের সঙ্গে যদি যুক্ত থাকে তখন তাকে কিন্তু শহর বলা হবে। নগর কাকে বলা হবে? না, শহরের কার্যাবলী যখন নিবিড় থেকে নিবিড়তা ও বিস্তৃত হয়, বসতির ঘনত্ব আরও বৃদ্ধি পায়, পৌর কাজকর্মের পরিধি আরও বিস্তৃত হয় এবং পৌর পরিষেবা অঞ্চলের আয়তন বৃদ্ধি পায়, তখন তাকে কিন্তু নগর বলে। 27 নম্বর কোশ্চেন হচ্ছে মহানগর কাকে বলে? না, জনসংখ্যার বৃদ্ধির ফলে যখন নগরগুলি বৃহৎ আকার ধারণ করে, অর্থাৎ ভারতে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কিন্তু মহানগর বলা হয়। 28 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী? না, যে উন্নয়ন বা পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের চাহিদা অটুট রেখে
বর্তমান প্রজন্মের চাহিদা মেটানো হয় তাকে কিন্তু ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। মানে ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে এবং হচ্ছে বর্তমান প্রজন্মের চাহিদাও মেটাতে হবে। 29 নম্বর কোশ্চেন বলছে মিলেট কাকে বলে? উষ্ণ ও শুষ্ক অঞ্চলে যেখানে জলসেচের সুবিধা খুব কম সেখানে যে নিম্নমানের ক্ষুদ্রাকৃতির দানাশস্য দেখা যায় তাদের একত্রে কিন্তু মিলেট বলে। যেমন হচ্ছে জোয়ার, বাজরা, রাগি হলো কিন্তু মিলেট জাতি। 30 নম্বর কোশ্চেন বলছে সোনালী চতুর্ভুজ কি? ভারতের 4টি মহানগরকে যথা দিল্লি, মুম্বাই ও কলকাতা ও চেন্নাইকে 4 থেকে 6 লেনের সাথে সড়কপথে যুক্ত করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা কিন্তু সোনালী চতুর্ভুজ বলে। এই সড়কপথের মোট দৈর্ঘ্য হলো 5846 কিলোমিটার। 31 নম্বর কোশ্চেন বলছে হীরক চতুর্ভুজ কি? না ভারতের 4টি মহানগর যথা হচ্ছে দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার জন্য দ্রুতগামী রেল যোগাযোগ তৈরির যে পরিকল্পনা সম্প্রতি নেওয়া হয়েছে তা হীরক চতুর্ভুজ নামে কিন্তু পরিচিত। এই কোশ্চেনগুলো তোমরা করলে এইখান থেকে কিন্তু তোমাদের 8 নাম্বার কমন পেয়ে যাবে। এই ভিডিওটা আর আগের ভিডিওতে যে ভারতের প্রাকৃতিক পরিবেশ আছে ওইখান থেকে করলে কিন্তু 8-এর 8 কমন পেয়ে যাবে। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, সেটা কমেন্টে লিখে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক প্রদান করবে। আর এই কোশ্চেনগুলো কিন্তু খুব হেল্পফুল তোমাদের থার্ড সামেটিভ মানে টেস্টের জন্য এবং হচ্ছে ফাইনালের জন্য। আর পারলে বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ এই কোশ্চেনটা থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ।